Hello, my dear student. Assalamu alaikum. I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। বর্তমান বিশ্ব করোনা ভাইরাসের কাছে বড় অসহায় হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই অবস্থায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমরা সবাই বাসায় থাকব, আমরা নিরাপদ থাকব, আমরা অযথা বাইরে ঘোরাঘুরি করব না, কারণ যে কোনো মুহূর্তে আমরা করোনায় আক্রান্ত হয়ে যেতে পারি। এই জন্য আমরা বাসায় থাকবো, মানুষের সাথে মিশবো না। আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার থেকে প্যাসেজ ন্যারেশন। আমার ক্লাসটি ক্লাস 12 এর জন্য। আমরা কি কি শিখব? এখানে আমরা একটা লেসন আউটলাইন দিয়েছি। আমরা আজকে শিখব যে কমন এলিমেন্টস, তারপরে সলভিং প্যাসেজ ন্যারেশন উইথ স্পেশাল এলিমেন্টস। তো স্পেশাল এলিমেন্টস গুলো কি? আমরা প্যাসেজ ন্যারেশনে মোটামুটি এই শব্দগুলো দেখি। তো এগুলো থাকলে আমরা কেউ কেউ কনফিউজড হয়ে যাই, কেউ কেউ খুব সুবিধা মতো করে করতে পারি না, সলভ করতে পারি না। এই জন্য আমি আজকে এগুলো বিশেষভাবে তোমাদেরকে দেখাবো। আমরা চলো একটা একটা করে দেখি। ইয়েস, ইয়েস থাকলে আমরা কি লিখবো? ইয়েস থাকলে আমরা ইনডাইরেক্ট করার সময় রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, রিপ্লাইড অ্যাফার্মেটিভলিও লিখতে পারি, আবার রিপ্লাইড ইন দি পজিটিভ, আবার রিপ্লাইড পজিটিভলিও লিখতে পারি। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো। Have you heard anything about COVID-19? Rohan said to Pritam. Yes, said Pritam. তোমরা এখানে দেখতে পাচ্ছ যে yes লেখা আছে। উত্তরও দেখো লেখা আছে Pritam replied in the affirmative. এখান থেকে দেখি আমরা উত্তরটা। Rohan asked Pritam if he had heard anything about COVID-19. Pritam replied in the affirmative. অথবা তোমরা লিখতে পারবে রিপ্লাইড অ্যাফার্মেটিভলি, তারপরে লিখতে পারবে রিপ্লাইড ইন দ্য পজিটিভ, আবার রিপ্লাইড পজিটিভলিও আমরা লিখতে পারবো। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা দেখব নো। নো থাকলে আমরা কি লিখব? নো থাকলে আমরা লিখব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা রিপ্লাইড নেগেটিভলি। এই জিনিসগুলো নতুন কিছু না, এগুলো আসলে তোমরা অনেকবার করেছো, তোমরা নিজেরাও পারো। এখন একটু দেখিয়ে দিলাম জাস্ট। তারপরে স্যার, স্যার থাকলে আমরা লিখব রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখব। এক্সাম্পল দেখো, হ্যাভ ইউ লার্নড ইয়োর লেসনস? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস। ইয়েস স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্টস। উত্তর দেখো, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড লার্নড দেয়ার লেসনস। স্টুডেন্টস রেসপেক্টফুলি or politely replied in the affirmative. তো তোমরা বুঝতে পেরেছো এখানে আমরা কেন রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখেছি, কারণ এখানে স্যার আছে। এই জন্য আমরা স্যার বাদ দিয়ে, স্যার শব্দটা বাদ দিয়ে রেসপেক্টফুলি অথবা পোলাইটলি লিখেছি। এখন আমরা দেখব অ্যাড্রেসিং। কাউকে কথা বলার সময় অনেক সময় স্পিকার তাকে সম্বোধন করে কিছু বলে বা তাকে অ্যাড্রেস করেও কিছু বলে। তো অ্যাড্রেসিং থাকলে আমরা কি লিখব? আমরা শুরুতেই লিখে নিব অ্যাড্রেসিং, তারপরে যাকে অ্যাড্রেস করা হবে তার নাম লিখব অথবা তার ডেজিগনেশন লিখব, তারপরে অ্যাজ লিখব। তো এখানে এক্সাম্পল দেখো, জিম ডার্লিং said she cried, don't look at me that way. আনসার দেখো, অ্যাড্রেসিং, জিমকে অ্যাড্রেস করা হয়েছে, এজন্য আমরা লিখেছি অ্যাড্রেসিং। কাকে অ্যাড্রেস করেছে? জিমকে। এই যে লিখেছি অ্যাড্রেসিং এর পরে আমরা নেম লিখবো। আমরা এখানে জিম নেম আমরা লিখেছি। তারপরে আমরা অ্যাজ লিখতে হবে আমাদেরকে, আমরা অ্যাজ লিখেছি। তারপরে কি বলে সম্বোধন করেছে? ডার্লিং বলে সম্বোধন করেছে, আমরা এখানে ডার্লিং কথাটা লিখে দিলাম। তারপরে আমরা বাকি অংশ লিখে দিয়েছি, she told him not to look at her that way. আমরা অ্যাড্রেসিং নিয়ে এখানে আরো একটা एग्जांपल দেখছি। Why are your children crying?
মাই ডটার, said the caliph. ক্যালিফ উইমেনকে মাই ডটার হিসেবে অ্যাড্রেস করেছে। আর মহিলা কি বলেছে? দে হ্যাভ বিন স্টারভিং, said the women. তো দেখো এখানে মাই ডটার বলে অ্যাড্রেস করেছে, এই জন্য আমরা শুরুতেই অ্যাড্রেসিং লিখেছি। কাকে অ্যাড্রেস করেছে? নাউন লিখতে হবে আমাদের, উইমেনকে অ্যাড্রেস করেছে, আমরা লিখলাম এখানে দা উইমেন। তারপরে অ্যাজ লিখতে হবে, আমরা অ্যাজ লিখেছি। তারপরে কি বলে সম্বোধন করেছে? হিজ ডটার, মাই ডটার, মাইটা হিজ হয়ে যাবে, হিজ হয়েছে। তারপরে আমরা বাকি অংশ লিখে দিলাম। দ্য ক্যালিফ asked the women why her children were crying. The women replied that they had been starving. আশা করি তোমরা অ্যাড্রেসিং এর প্রবলেমটা বা অ্যাড্রেসিং কখন ব্যবহার করব এটা শিখতে পেরেছো, নিয়মটা শিখতে পেরেছো। এখন আমরা দেখব সুয়ারিং ওয়ার্ডস। কথা বলার সময় আমরা অনেক সময় শপথ করি, আল্লাহর নামে শপথ করি। তো যখন শপথ করা বোঝায় তখন আমরা লিখি বাই আল্লাহ, আল্লাহর নামে শপথ করা বুঝাইলে আমরা লিখি বাই আল্লাহ, বাই গড, বাই জব। এগুলো শপথ করার জন্য এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা যখন এগুলোকে ইনডাইরেক্ট করব তখন আমরা লিখব সুয়ারিং কথাটা, বাইয়ের আগে সুয়ারিং কথাটা আমরা অ্যাড করব। আমরা লিখে দিলাম সুয়ারিং বাই আল্লাহ, অথবা আমরা লিখতে পারবো সুয়ারিং বাই গড, অথবা সুয়ারিং বাই জব। এখানে এক্সাম্পল দেখো, বাই আল্লাহ হি টোল্ড আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ টু দ্য লাস্ট মোমেন্ট। তো এখানে আনসারে দেখো আমরা লিখেছি বাই আল্লাহ লেখা আছে, আমরা লিখে নিলাম সুয়ারিং বাই আল্লাহ হি টোল্ড দ্যাট হি উড স্ট্যান্ড বাই মি টু দ্য লাস্ট মোমেন্ট। আশা করি তোমরা সুয়ারিং ওয়ার্ডস থাকলে কিভাবে ইনডাইরেক্ট করতে হবে বুঝতে পেরেছো। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব ইনভার্টেড কমার বাহিরে যদি অতিরিক্ত কোনো ফ্রেজ থাকে অথবা কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে কাজটা করব। আমরা যেটা করব, লিখতে হবে রাইট দ্য ফ্রেজ অর সেন্টেন্স ফার্স্ট দ্যাট ইজ আউটসাইড দি ইনভার্টেড কমা। এর মানে হচ্ছে যেই ফ্রেজটু ইনভার্টেড কমার বাহিরে থাকবে অথবা যে সেন্টেন্সটি ইনভার্টেড কমার বাহিরে থাকবে আমরা সেই ফ্রেজ বা সেন্টেন্সটি আগে লিখে নিব। এখানে এক্সাম্পল দেখো, ফলো মাই এক্সাম্পল শি সেইড অ্যাজ উই শুক হ্যান্ডস। তো অ্যাজ উই শুক হ্যান্ডস এটা দেখো এটুকুর মধ্যে কোনো ইনভার্টেড কমা নাই এবং এটা রিপোর্টেড স্পিচের অংশ, রিপোর্টিং স্পিচের অংশ। তো শি সেইড এতটুকু থাকলেই আমার হয়ে যেত, কিন্তু অতিরিক্ত একটা অংশ দেওয়া আছে, এই জন্য আমরা এই অতিরিক্ত অংশটুকু ইনডাইরেক্ট করার সময় আগে লিখে নিব। দেখো আমরাও তাই লিখেছি সলিউশনে, অ্যাজ উই শুক হ্যান্ডস, তারপর আমরা লিখেছি শি সেইড, সেইডের পরিবর্তে আমরা টোল্ড লিখেছি, শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল। এখানে আমরা টু ফলো, ফলোর আগে আমরা টু ইউজ করেছি কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা বুঝতে পেরেছো, কারণ তোমরা এর আগের ক্লাসে সেন্টেন্স ন্যারেশন শিখেছো, এই জন্য আমি আজকে আর সেন্টেন্স ন্যারেশনে গেলাম না, আমি তোমাদেরকে প্যাসেজ ন্যারেশনে দেখাচ্ছি। এনিওয়ে, শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নট টু। আমরা নট টু কোথায় পেলাম? আমরা নট টু পেলাম এই নেভার থাকার কারণে আমরা নেভার বাদ দিয়ে এখানে নট টু ইউজ করেছি। এটাই নিয়ম, তোমরা এটা ফলো করবে। নট টু ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। I retorted I would do better than that. আশা করি ইনভার্টেড কমা বাইরে যদি কিছু থাকে তাহলে তুমি কিভাবে ইনডাইরেক্ট করবে আমি সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব সেন্টেন্সে যদি থ্যাংক ইউ থাকে তাহলে আমরা কি লিখব। থ্যাংক ইউ থাকলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা থ্যাংক ইউ যে বলবে তাকে আগে লিখে নিব, সে হবে সাবজেক্ট। তারপর থ্যাংক থাকলে আমরা তার পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব, থ্যাঙ্কড হয়ে যাবে। তারপরে যাকে থ্যাংক ইউ বলা হলো সে হবে অবজেক্ট, আমরা সেখানে অবজেক্ট লিখে দিব। দেখো লেখা আছে সিট ডাউন বয়েজ, দ্য টিচার সেড থ্যাংক ইউ, সেড দি বয়েজ। তো এখানে তুমি দেখো দ্য টিচার টোল্ড দি বয়েজ টু সিট ডাউন, আর টিচার কি বলেছে? থ্যাংক ইউ, সরি বাচ্চারা বলেছে থ্যাংক ইউ।
তো এখানে দেখো লেখা আছে যে সাবজেক্ট হচ্ছে বসবে কে থ্যাংক ইউ বলেছে, দি বয়েজ, আমরা লিখলাম সাবজেক্ট হিসেবে দি বয়েজ। তারপরে দেখো লেখা আছে থ্যাংক লিখতে হবে, আমরা এখানে থ্যাংক লিখে দিয়েছি। তারপরে অবজেক্ট লিখতে হবে কাকে থ্যাংক ইউ দেওয়া হয়েছে, টিচারকে দেওয়া হয়েছে, আমরা লিখেছি দ্য টিচার, অথবা তুমি চাইলে হিম লিখতে পারবে। আশা করি তুমি এই থ্যাংক ইউ লেখা থাকলে কিভাবে ইনডাইরেক্ট করতে হবে বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যদি গুড বাই থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। গুড বাই থাকলে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, অর্থাৎ যে গুড বাই বলবে তাকে লিখবো। তারপরে সেই টু উঠা দিয়ে আমরা সেখানে বেড লিখবো। তারপরে যাকে গুড বাই বলা হবে তাকে লিখবো, সে হবে অবজেক্ট। তারপরে আমরা গুড বাই যেটা থাকবে সেটা আমরা লিখে নিব। দেখো এখানে ফাদার সেইড টু হিজ সান গুড বাই। এখন দেখো এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট, ফাদার লিখে নিলাম, সেইড টু উঠা দিয়ে আমরা বেড ব্যবহার করেছি। তারপরে অবজেক্ট হিসেবে হিজ সান ছিল, হিজ সান লিখেছি, এবং গুড বাই আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি। আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যদি গুড মর্নিং, গুড ইভিনিং অথবা গুড নাইট লেখা থাকে তাহলে আমরা কিভাবে ইনডাইরেক্ট করব। তো যদি এগুলো থাকে আমরা এইভাবে সলভ করব জিনিসটা। সেটা হচ্ছে যে প্রথমে আমরা সাবজেক্ট লিখব, তারপরে উইশড লিখব, তারপরে অবজেক্ট লিখব, তারপরে গুড মর্নিং থাকলে গুড মর্নিং লিখে দিব, গুড ইভিনিং থাকলে গুড ইভিনিং লিখে দিব, গুড নাইট যদি থাকে আমরা গুড নাইট লিখে দিব। দেখো দ্য টুরিস্ট সেইড টু দি রিসিপশনিস্ট গুড মর্নিং। কে কাকে বলেছে? টুরিস্ট বলেছে। টুরিস্ট বলেছে কাকে? রিসিপশনিস্টকে। দ্য টুরিস্ট হচ্ছে এখানে সাবজেক্ট, আর সেইড টুর পরিবর্তে আমরা লিখব উইশড, আর অবজেক্ট হলো দ্য রিসিপশনিস্ট। তারপরে গুড মর্নিং আমরা বসিয়ে দিব। দেখো প্রথমে আমরা দ্য টুরিস্ট সাবজেক্ট লিখে দিলাম, সাবজেক্ট দ্য টুরিস্ট, তারপরে স্ট্রাকচারের উইশড আমরা এখানে উইশড লিখে দিলাম, অবজেক্ট হচ্ছে দ্য রিসিপশনিস্ট, আমরা দ্য রিসিপশনিস্ট লিখলাম। এখন গুড মর্নিং আমরা গুড মর্নিং লিখে দিলাম। এখানে খেয়াল করো জিটা হচ্ছে ক্যাপিটাল, বাট করছেন এটা স্মল লেটার। ইনডাইরেক্ট করার সময় তোমরা অবশ্যই স্মল লেটার লিখবে। এখন আমরা দেখব অ্যাডিং ভার্ব। অ্যাডিং ভার্ব বলতে কি বোঝায় আগে আমরা উদাহরণটি ফলো করি। Where do you come from? I asked. From San Carlos, he said. Where do you come from? I asked. From San Carlos, he said. সে বলেছে from San Carlos। এইটুকুর মধ্যে দেখো কোনো সাবজেক্টও নাই, কোনো ভার্বও নাই, কিন্তু যখন আমরা উত্তর লিখব ইনডাইরেক্ট করব তখন এখানে আমাদের সাবজেক্টও অ্যাড করতে হবে, আমাদের ভার্বও অ্যাড করতে হবে। এখানে দেখো I asked where he came from. He replied that he came from San Carlos. দেখো এখানে কিন্তু San Carlos, from San Carlos লেখা আছে, কিন্তু এখানে কেম লেখা ছিল না। আমি কেমটা দিয়েছি এই অংশের সাথে মিল রেখে আমি দিয়েছি, এবং এখানে কাম না ব্যবহার করে কেম ব্যবহার করেছি, কারণ এই আগের অংশ হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা এখানেও কেম আছে পাস্ট ইনডিফিনিট, আমরা এখানেও কেম পাস্ট ইনডিফিনিট টেন্সই ব্যবহার করেছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ যদি সাবজেক্ট না থাকে সাবজেক্ট দিতে হবে, ভার্ব না থাকলে তোমাদেরকে সেখানে ভার্ব দিতে হবে। ভার্ব না দিলে আনসারটা ঠিক হবে না। তুমি যদি উত্তরটা এইভাবে লিখো, হি রিপ্লাইড দ্যাট ফ্রম স্যান কার্লোস, এই উত্তরটা আসলে যুক্তিসঙ্গত উত্তর না। তোমরা এইভাবে লিখবে না। তোমরা কিভাবে লিখবে যে হি রিপ্লাইড দ্যাট হি কেম ফ্রম স্যান কার্লোস। এখানে আমরা অ্যাডিং ভার্ব নিয়ে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। সিচুয়েশন 2, এখানে দেখো লেখা আছে কফি। এখানে আসলে এটা একটা কোশ্চেন না অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমরা সেন্টেন্স দেখে বুঝে নিচ্ছি যে এটা আসলে জিজ্ঞেস করা হয়েছে একটু পোলাইট ওয়ে, একটু ডিফারেন্ট ওয়ে। তো আই সেড, তো সে কি বললো? ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি। জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, এখানে শুধু বলেছে কফি। এখানে বলা উচিত ছিল উড ইউ লাইক টু টেক কফি, এই ধরনের কিছু একটা। এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, বাট তুমি যখন ইনডাইরেক্ট করবে তুমি অবশ্যই সাবজেক্ট এবং ভার্ব দিয়ে ইনডাইরেক্ট করবে। যেমন দেখো
কফি আই সেইড, আমরা এখানে কি লিখলাম? আই আস্কড। আমি এখানে প্রশ্ন করা হয়েছে আসলে, এই জন্য আমরা আস্ক লিখেছি। আস্কড ইফ শি, আমি এখানে লাইকটা লিখতে পারি, ওয়ান্টেডও লিখতে পারি। দেখো এখানে কিন্তু কিছু ছিল না, বাট আমি এটা বুঝে শুনে, আমি সেন্টেন্সের মুড বুঝে আমি ওই অনুযায়ী একটা ভার্ব দিয়েছি। এই লাইক বা ওয়ান্ট কিছুই এখানে লেখা নাই, বাট আমি সেন্টেন্সের মুড বুঝে এখানে ভার্ব ব্যবহার করেছি। তোমরাও এভাবে করবে, তা না হলে তোমাদের উত্তরটা সঠিক হবে না। তাহলে কি হলো? আই আস্কড ইফ শি লাইকড অর ওয়ান্টেড কফি। এবার এখানে দেখো জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, এখানেও কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই। তো আমরাও দেখো এখানে সেম কাজটি করেছি, এখানে সাবজেক্ট এবং ভার্ব নাই, তারপর আমরা সাবজেক্ট এবং ভার্ব দিয়েছি। দেখো শি, এই যে শি সাবজেক্ট শি, আমরা শি লিখলাম। আনসার্ড, আমরা আনসার লিখতে পারতাম, বাট আমরা এখানে রিপ্লাইডও লিখতে পারি, লিখেছি রিপ্লাইড ইন দা, ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখেছি। এন্ড যেহেতু এটা অ্যাড করেছে, এন্ড লিখলাম এন্ড অ্যাডেড দ্যাট শি ওয়ান্টেড। দেখো এখানে জাস্ট এর আগে ওয়ান্টেড লেখা নাই, বাট আমি এই উপরের সাথে মিল রেখে এখানে এই ভার্বটা ইউজ করেছি। শি ওয়ান্টেড জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি। তো আশা করি যদি সেন্টেন্সে ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সে ভার্ব তোমরা দিতে পারবে এবং সেন্টেন্সের মুড বুঝে তোমরা সেই ভার্বটা ব্যবহার করবে। এটা আসলে তোমাকে ধারণা করে নিতে হবে, তোমাকে বুঝে নিতে হবে। এটা তোমার একটা স্কিল বলা চলে। যদি তুমি ধরতে না পারো তাহলে তুমি সঠিক ভার্বটি ব্যবহার করতে পারবে না। আশা করি এই জিনিসটি তোমরা বুঝতে পেরেছ। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব কিভাবে একাধিক স্পিচ যোগ করতে হয়, অথবা একজন স্পিকার যখন একাধিক কথা বলবে তখন আমরা কিভাবে ভার্বগুলো রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করব। এখানে দেখো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে তো আমরা টোল্ড লিখবো, তারপরে দ্বিতীয় সেন্টেন্স যখন আমরা অ্যাড করব তখন অ্যাডেড লিখবো, 3 নম্বর সেন্টেন্স যোগ করার সময় আমরা লিখবো অলসো সেইড, 4 নম্বর সেন্টেন্স যোগ করার সময় আমরা লিখবো এগেইন সেইড। তো এখানে তুমি একটা উদাহরণ দেখো, একটা দেওয়া আছে সেন্টেন্স, হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড said the caliph, my husband died some months ago। এটা মহিলার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় স্পিচ হলো হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি। তারপরে সে আবারও একটা কথা বলেছে, সো উই আর ইন গ্রেট ডিস্ট্রেস। এটাও মহিলার কথা, এটা মহিলা 3 নাম্বার স্পিচ। তারপরে মহিলা 4 নাম্বার স্পিচটা হলো উই হ্যাভ টু স্টপ সামটাইমস। তো দেখো এখানে একজন মহিলা, যে স্পিকার মহিলা, সে পরপর 4টে স্পিচ দিয়েছে। আমরা কিভাবে জিনিসটাকে চেঞ্জ করেছি দেখো, রিপোর্টিং ভার্বটি আমরা কিভাবে চেঞ্জ করেছি। দ্য ক্যালিফ আস্কড দ্য উইম্যান ইফ শি হ্যাড নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। দ্য উইম্যান রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডাইড সাম মান্থস অ্যাগো। এখানে আমরা টোল্ড লিখতে পারতাম, আমরা রিপ্লাই লিখেছি, সেটাও সঠিক। শি অ্যাডেড, এটা দ্বিতীয় সেন্টেন্স, আমরা এই জন্য এখানে অ্যাডেড ব্যবহার করেছি, অ্যাডেড। শি অ্যাডেড দ্যাট হি হ্যাড left them neither money nor any property। এটা তো 3 নাম্বার সেন্টেন্স বা স্পিচ। দেখো আমরা অলসো সেইড লিখেছি এখানে রুলস, আর সেটা এখানেও আছে। she also said that so they were in great distress। এটা উইমেনের আর মহিলার 4 নাম্বার স্পিচ। এখানে একজন আমরা লিখেছি again said, she again said that they had to stop sometimes। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একজন স্পিকার যদি একাধিক স্পিচ দেয় তাহলে আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে সবগুলো সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাডেড, অলসো সেইড, অলসো এগেইন সেইড বা অলসো টোল্ড, এগেইন টোল্ড, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব, এখানে তোমাদেরকে আর একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা অ্যাডেড লিখব না, তখন আমরা লিখব যে অলসো আস্কড, এগেইন আস্কড এন্ড ফার্দার আস্কড, এভাবে আমরা তখন সলভ করব। এখন আমরা দেখব যদি এক্সকিউজ মি লেখা থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব।
দেখো এক্সকিউজ মি বলার অর্থ হলো আমি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু তাকে বলবো। তো সেখানে ঠিক এইভাবে আমরা কথাগুলো বলি, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি, সেড মারিয়া। ইয়েস আই ক্যান, সেড রবিন। তো দেখো এক্সকিউজ মি থাকলে তোমরা কি করবা, এক্সকিউজ মি কথাটা তোমরা ওয়ার্ডটা তোমরা বাদ দিয়ে দিবে এবং তার পরিবর্তে তোমরা লিখবে ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ, যার উদ্দেশ্যে এক্সকিউজ মি বলা হবে, অফের পরে তুমি তার নাম লিখবে। তো দেখো এখানে লেখা আছে যে এক্সকিউজ মি, দেখো ড্রয়িং দ্য অ্যাটেনশন, এক্সকিউজ মি সে কার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে, মারিয়া রবিনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছে। তো আমি লিখলাম drawing attention of Robin, but drawing the attention of Robin, Maria asked him if he could help her. Robin replied in the affirmative that she could. তো আশা করি তুমি এক্সকিউজ থাকলে কিভাবে ইনডাইরেক্ট করবে বুঝতে পেরেছো। এখন আমি আলাপ করব শিওর অথবা যদি শিওরলি কথাটা লেখা থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব। শিওর বা শিওরলি যাই থাকুক তোমরা লিখবে অ্যাসিউড। দেখো এক্সাম্পল, ক্যান আই ইউজ ইউর পেন, সেড রোমেল। শিওরলি, সেড রাফি, ইউ ক্যান ইউজ ইট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। দেখো এখানে আমরা উত্তরে কি লিখেছি, রোমেল আস্কড রাফিন if he could use his pen. রাফিন কি বললো, শিওরলি বলেছে রাফিন, এই জন্য আমরা লিখলাম রাফিন, তারপরে লিখে দিলাম অ্যাসিউড। কাকে অ্যাসিউড করেছে, করেছে হচ্ছে রোমেলকে লিখতে পারতাম আমরা এখানে, আমরা হিম লিখেছি, অ্যাসিউড হিম and added that he could use it or that as long as he wanted. আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। দ্যাট অর ইট, আমরা জানি যে আমরা যখন প্যাসেজ ন্যারেশন করি বা যেই ন্যারেশনই করি অনেক ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করি, কিন্তু কখনো কখনো সিচুয়েশন এমন হয়ে যায় যে দুইটা দ্যাট কাছাকাছি চলে আসে, কারণ আমরা জানি ইট থাকলেও দ্যাট করতে হয়। তো এই জিনিসটা আমাদের সবসময় করার দরকার নাই, বিশেষ দুই একটা সিচুয়েশন থাকতে পারে যেখানে আমরা এই জিনিসটা করব না। তো দেখো, have you cut your nails short, said the mom. No, said the son. That is very bad, said the mom. এখন এখানে খেয়াল করো, the mom asked the son if he had cut his nails short. The son replied in the negative. No আছে, এটা নেগেটিভ। এরপরে বলছে দ্যাট ইজ ভেরি ব্যাড। এখন এই কথাটা আমরা কিভাবে লিখবো, দ্য মম টোল্ড দ্যাট। এখন এই দ্যাটটা আমরা সেন্টেন্স কানেক্টরস হিসেবে ব্যবহার করেছি, নিয়মের দ্যাট। এখন এইখানে এই দ্যাটটা আছে, এই দ্যাটটাকে আমরা ইউজ করব। যদি ইউজ করি তাহলে এইটা একটা দ্যাট আর একটা দ্যাট পাশাপাশি চলে আসে, দুইটা দ্যাট পাশাপাশি চলে আসে, জিনিসটা আসলে ভালো শোনায় না। এই জন্য আমরা দ্বিতীয় দ্যাট না লিখে সেখানে আমরা দ্বিতীয় দ্যাটটাকে ইটে পরিণত করে দিব, অর্থাৎ আমরা সেখানে দুইটা দ্যাট পাশাপাশি না লিখে সেকেন্ড দ্যাটটাকে আমরা ইটে চেঞ্জ করে দিব, তারপর আমরা বাকি অংশ লিখবো। তাহলে উত্তরটা দাঁড়ালো, দ্য মম টোল্ড দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড। স্প্লিট স্পিচ হচ্ছে, স্প্লিট স্পিচ তোমরা বুঝতে পারবে জিনিসটা কেমন। এক্সাম্পলটা দেখো, ইউ বলতে এখানে একজন মহিলার কথা বলা আছে। তো ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার। দেখো এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তারপরে হি সেইড, এখানে কিন্তু ফুল স্টপ নাই, এখানে কমা দিয়ে এই সেন্টেন্সের বাকি অংশ এখানে লিখেছে স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কি করবো, এই যেমন একটা সেন্টেন্সকে যদি দুই ভাগ করে ফেলে তাহলে আমরা কিভাবে এটাকে ইনডাইরেক্ট করব। দেখো কাজটা একেবারেই সহজ, এখানে তুমি যদি একটু খেয়াল করে বুঝতে পারবে। দেখো আমরা লিখলাম, হি টোল্ড দ্য উইম্যান দ্যাট she looked, that ইউটা হচ্ছে she, look প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে looked, a little bit like my হচ্ছে his mother। আর দেখো এইটুকু আমরা এখন হুবহু এখানে বসিয়ে দিয়েছি, স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। অর্থাৎ স্প্লিট স্পিচ আসলে তোমরা স্প্লিট করবে না, তোমরা একটা কমপ্লিট সেন্টেন্স আকারে এটা লিখে দিবে,
তোমরা আর স্প্লিট করতে যাবে না, তোমরা পূর্ণাঙ্গ সেন্টেন্সটি লিখে দিবে। এখন আমরা কিছু প্র্যাকটিসে আসি। এখানে আমরা তোমাদের জন্য একটা প্র্যাকটিস রেখেছি, তোমরা এটা দেখলে বুঝতে পারবে যে প্র্যাকটিস 1 এই প্যাসেজটি তোমার ঢাকা বোর্ড 2017 সালে আসে। কি লেখা আছে? ফলো মাই এক্সাম্পল। এটা অনেকেই এটাকে একটা কঠিন প্যাসেজ হিসেবে জানে, তো দেখো তোমরা হয়তো বুঝতে পারবে সহজেই। ফলো মাই এক্সাম্পল, she said as we shook hands, and never eat more than one thing for luncheon. I will do better than that. I retorted মানে আমি বললাম। I will eat nothing for dinner tonight. আমি আজ রাতে কিছুই খাবো না। Humorist, আপনি একজন রসিক। She cried gaily, jumping into a cab. সে ক্যাবে লাফ দিয়ে ওঠার সময় হাসতে হাসতে বলল যে আপনি একজন রসিক। তো এখানে দেখো এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে আলাপ করেছি, ইনভার্টেড কমার বাইরে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা আগে লিখে নিব। এখানে দেখো হিউমরিস্ট, she cried gaily, jumping into a cab, এই অংশটুকু ইনভার্টেড কমার বাইরে। আমরা যখন সলভ করব করেছি, এখানে দেখো আমি একটু বুঝাই দিই। দেখো she said as we shook hands, এটুকু ইনভার্টেড কমার বাইরে, আমরা এটুকু আগে লিখে নিলাম as we shook hands। she told me, she said এর জায়গায় আমরা told লিখলাম, me to follow, শুধু follow লেখা আছে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এই জন্য আমরা লিখলাম to follow। my হচ্ছে মহিলাকে বুঝিয়ে, সেজন্য লিখলাম আমরা her example, and told me not to। never আছে এই জন্য আমরা not to লিখলাম। তারপর eat more than one thing for luncheon। I retorted that I would do better than that। I added এটা I retorted I will do better than that। I retorted I will eat nothing for dinner tonight। এটা স্পিকারের দ্বিতীয় কথা, এই জন্য আমরা এটাকে added দিয়ে কাজ করেছি। added that I would eat nothing for dinner that night। জাম্পিং, দেখো এটুকু হচ্ছে ইনভার্টেড কমার বাইরে, এই জন্য আমরা এটুকু আগে লিখে নিলাম যে জাম্পিং ইনটু এ ক্যাব, she cried gaily that I was a humorist। এখানে প্র্যাকটিস 2, এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে। এখানে তোমরা মোটামুটি 4-5টা সেন্টেন্সে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এই মোটামুটি 4টা সেন্টেন্স এখানে আছে, তোমরা দেখলে এটা বুঝতে পারবে। তোমরা এটা একটু নিজেরা বুঝে নিবে, আমি এটা তোমাদের জন্য রেখে দিলাম, বাট উত্তর দিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পারবে। আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা যা আলাপ করেছি এটা বাসায় এগুলো নোট করবে এবং বই থেকে প্র্যাকটিস করবে এবং তোমাদের ক্লাস টিচারের সাথে শেয়ার করবে, প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞেস করবে এবং ক্লাস টিচার তোমাদেরকে হোমওয়ার্ক দিবে, তোমরা সেই হোমওয়ার্কটি করবে। আশা করি তোমরা পুরো লেসনটি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।